আমি সেই ৩ ঘন্টা ধরে সেজেগুজে বাসর ঘরে বসে আছি। আমার জামাইয়ের কোনো খোঁজই নেই। এখন রাত ২টো বাজে। আমার ২ ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তার কোনো খবর নেই। মনে হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এটাই স্বাভাবিক। এই কয়দিন বিয়ের ঝামেলায় সবাই কাহিল, কিন্তু আমার জামাই গেল কই? নতুন বউ আমি, সব কিছু ভালো করে চিনিও না। কি যে করি। আমার নাম জুথি। এইবার এইচএসসি পরীক্ষা দিলাম। আমরা ৩ বোন। আমি সবার ছোট। বড় আর মেজো আপু নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছে। এজন্যই আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি। জীবনে অনেক ছেলেকেই ভালো লেগেছে, কিন্তু ভালোবাসিনি। আমি সবসময় চেয়েছি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমার জামাই একটা কলেজের প্রফেসর, খুব সাদাসিধে মানুষ। আমি যেমন, তার ঠিক উল্টোটা। বান্ধবীদের কাছে শুনতাম ছেলেরা নাকি বেশি পড়ালেখা করলে দিন দিন বলদ হয়ে যায়। আমার জামাইটাও সেই রকম। আর এই বলদটাকে মানুষ করার দায়িত্ব আমাকে দিয়েছেন আমার শ্বশুর মশাই। শুরু থেকেই বলি, একদিন বিকালে বসে বসে গল্পের বই পড়ছি। এমন সময় বাবা হাঁপাতে হাঁপাতে এসে বলল আমার মাকে, কই গো জ্যোতির মা, কি হলো আবার? আজকে রাস্তায় একটা ছেলেকে দেখলাম, অনেক ভালো, গরিব মানুষের অনেক উপকার করছে। আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে। আমার এক বন্ধুর পরিচিত। বন্ধুর মুখে সব রকম খোঁজখবর নিয়ে জানলাম খুবই ভালো পরিবার, 2 বোন 1 ভাই। ছেলেটা প্রফেসর, দেখতে শুনতে খুবই ভালো, জ্যোতির সাথে ভালো মানাবে। তাই আমার ওই বন্ধুকে দিয়ে সব খোঁজখবর নিতে পাঠালাম। কিন্তু জ্যোতি কি এখন বিয়েতে রাজি হবে? হবে না মানে 100 বার হবে। আমি আমার এই মেয়েটার ওপর ভরসা রাখি। সেদিন বাবার এই কথা শুনে পুরোপুরি ভদ্র মেয়ে সেজে গেলাম। কি আর করার, সব ভালো লাগার মানুষগুলোকে ভুলে গেলাম। 1 সপ্তাহ পরেই আমাকে দেখতে এলো। আমাকে তাদের পছন্দও হলো। ছেলে আর আমাকে একটা রুমে পাঠানো হলো আমার 2 দোলা ভাইদের আগ্রহতে। আমার থেকে আমার 2 দোলা ভাই খুব খুশি। কেন বুঝলাম না। আমি ছেলের সামনে বসে আছি, কিন্তু বুঝতে পারছি না আমি ছেলেকে দেখতে এসেছি নাকি ছেলে আমাকে দেখতে এসছে। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে কি যেন দেখছে মনোযোগ সহকারে। আমি একটু নড়ে চড়ে বসলাম, সেও একটু নড়ে চড়ে বসলো। এবার দেখলাম ঘরের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাকে যেন বলা হয়েছে ঘরের সব কিছু দেখতে। আমার মেজাজ খারাপ হচ্ছে। আমার আবার এই একটাই দোষ, অল্পতেই রেগে যায়। এবার আমি তাকে বললাম, আপনার ঘরের সব কিছু দেখা শেষ হয়েছে? ইয়ে না মানে। কি মানে মানে করছেন? আমাকে কিছু জিজ্ঞেস করুন। ও তাই তো, আমার নাম মাহদি। আপনার নাম জানতে পারি? না, পারেন না। ও ঠিক আছে, সমস্যা নেই, পরে জেনে নেব। এইটুকু কথা বলে আবারও চুপ করে আছে। এবার দেখলাম পকেট থেকে মোবাইল বের করে অযথা টেপাটিপি করছে। আমার মেজাজ এবার আরও গরম হয়ে গেল। আমি বললাম, আর কিছু বলবেন? ও এবার নিচের দিকে তাকিয়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন? আমি অবাক হলাম কথাটি শুনে। আমার জামাই কি বলে? আমি কিছু বলার আগেই বলল, সমস্যা নেই, বিয়ের আগে সবাই কম বেশি প্রেম করে, বিয়ের পর কি করে সেটাই দেখার বিষয়। সেই দিনই আমি আমার জামাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। কত ভালো একটা মানুষ। যাওয়ার আগে আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বলেছিল, জ্যোতিমা, আমার ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়া ছাড়া কিছু বোঝেনি, ওর কোনো বন্ধুও ছিল না, সারা জীবন শুধু বই পড়ে কাটিয়েছে, এজন্য একটু অন্যরকম। তুমি ওকে ঠিক করো, আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। আমি চুপ করেছিলাম। এটাই ছিল আমার নীরব সম্মতি। সবাই চলে যাওয়ার পর 2 দোলা ভাই ধরল, কি গো শালিকা, কেমন লাগলো? ঘোড়ার ডিমের মতন। কিন্তু তোমাদের এত আগ্রহ কেন শুনি? কি যে বলো, তুমি আমাদের একমাত্র শালি, তোমার সব ভালো মন্দ আমাদেরই তো দেখতে হবে, তাই না? যে যার বউয়ের খবর নাও, বুঝলে? এখনই এই, পরে আমাদের ভুলে যাবে, বুঝতে পারছি। এই বলে দুজনেই খুব হাসাহাসি করতে লাগলো। আমি সরে গেলাম, না হলে আরো কত কি শুনতে হবে কি জানি। 1 মাসের ভিতর আমার বিয়ে হলো, আর আমি সেই 3 ঘন্টা ধরে বসে আছি। জামাইয়ের কোনো খোঁজ নেই। হঠাৎ কারোর শব্দে চমকে উঠলাম। আমার জামাই ঘরে ঢুকছে। আমি ঘোমটাটা ভালো করে টেনে নিলাম।
শুনেছি বাসর ঘরে রাগ করতে নেই, তাই আমি খুশি মনেই আছি। আমি ঘোমটার ভিতরে বুঝতে পারছি সে দূরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ভাবছে সে কি করবে। আমি নিজেই খাট থেকে নেমে সালাম করলাম। ও লজ্জা পেয়ে খাটে উঠে বসলো। আমি কি লজ্জা পাবো? আমার জামাই নিজেই লজ্জায় লাল। এবার আমাকে বলল, আসলে আমি দুঃখিত। কেন? এই যে আপনাকে বসিয়ে রেখেছি বলে। আমি একটা বই পড়ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ও আচ্ছা, আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ইস, কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, সব মাটি হলো। কি বলবো এই হাঁদারামটাকে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হলো। আমি রাগের সাথে ওর দিকে তাকালাম। ও কিছুটা মিনমিন করে বলল, আসলে আপনার অনেক কষ্ট হয়েছে তো, এজন্য ঘুমাতে বললাম। যদি বলেন তাহলে আমি আপনার সাথে সারা রাত বসে থাকবো। তোমায় সারা রাত বসে থাকতে হবে না, আমি যা যা বলি মন দিয়ে শোনো, ঠিক আছে? ও মনে হলো একটু লজ্জা পেল। তারপর ও মাথা কাত করে সম্মতি জানালো। আমি বললাম, প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে। প্রতি সপ্তাহে শপিং করাতে নিয়ে যেতে হবে এবং ছুটির দিনে ঘুরতে নিয়ে যেতে হবে। আমার জন্য প্রতিদিন গোলাপ ফুল আনতে হবে। আমি রাগ করলে রাগ ভাঙাতে হবে। কোনো কিছুতে বেশি মাতব্বরি করা যাবে না। কোনো বিষয় নিয়ে অযথা চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে? কিন্তু আমি তো কখনো এসব করিনি, আমার অভিজ্ঞতা নেই। তাহলে আগে একটা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে আমাকে বিয়ে করতেন? ধুর, কি যে বলেন। দুঃখিত, কি যে বলো। এই তো আমার লক্ষ্মী জামাই। আর একটা কথা, যত সময় ঘরে থাকবে কোনো বই যেন হাতে না দেখি, তাহলে সব বই ছিঁড়ে ফেলবো। এইসব কথা বলার সময় অনেক হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে, কারণ আমি চাই আমার জামাইকে বদলে দিতে। এবার আমি ওকে বললাম, ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ি। ও বলল, কিন্তু আমার পাশে কেউ শুলে আমার ঘুম হয় না। এখন থেকে ঘুমাতে হবে, কারণ তোমার বউ তো আর অন্য রুমে গিয়ে ঘুমাবে না, এটাই তার রুম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আমার থেকে কিছুটা দূরত্বে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙল, দেখি অনেক বেলা হয়ে গেছে। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কখন যে আমার কাছে এসেছে টেরই পাইনি। আমি রাতের কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ দেখলাম ওর ঘুম ভেঙেছে। আমি চোখ বন্ধ করেই শুয়ে রইলাম, দেখি কি করে। আমি বুঝতে পারলাম ও ভীষণ লজ্জা পাচ্ছে। আমিও কিছু বলছি না। অনেক সময় এইভাবেই শুয়ে রইলাম। ও নিজেকে মুক্ত করে নিয়ে ওয়াশরুমে গেল। আমি শুয়ে রইলাম। ও ওয়াশরুম থেকে বের হয়ে কি বলবে বুঝতে পারছে না। আপনি বলবে নাকি তুমি বলবে? অবশেষে মুখ খুলল আমার জামাই। আমাকে বলল, অনেক বেলা হয়েছে, মা ডাকছে নাস্তা করতে। আমি এবার ওর দিকে তাকালাম। বললাম, আমার নাম নেই কোনো? না মানে, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, এমন সময় আমার দুই ননদ এলো। আমাকে অনেক আগ্রহের সাথে বলল, ভাবি, রাতে ঘুম কেমন হলো? সে আর বলতে, তোমার ভাইয়া যা রোম্যান্টিক। কিভাবে রাত কেটে গেল বুঝতেই পারলাম না। ওরা মনে হয় এই উত্তরের আশা করেনি। ভেবেছিল আমি হয়তো দুঃখ প্রকাশ করব, কারণ ওরা জানে ওদের ভাই কতটা হাঁদারাম। কিন্তু আমি কিছুই বলবো না। আমি ওদের সাথে নাস্তার টেবিলে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি খুব খুশি হলো। শ্বশুর বলল, এসো মা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আমি তাদের দুজনকে সালাম করলাম। আমার নতুন জীবনের প্রথম সকাল। সবাই নাস্তা করছি। এমন সময় আমার জামাই বলল, মা, কয়েকদিন তো কলেজে যাওয়া হয়নি, তাই ভাবছি আজকে যাব। সে কি কথা? আজকে বিয়ের পরের দিন কেউ বাইরে বের হয়? আর আগামীকাল বউয়ের বউ ভাত, সবাই আসবে তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে। সেখানে কাল যাবি। একেবারে কিছুদিন পর থেকেই কলেজে যাস। তোর মা ঠিকই বলেছে, এখন এত তাড়া কিসের? কিছুদিন রেস্ট নে, তারপর যাবি। দুই ননদ মুখ টিপে টিপে হাসছে। আমি টেবিলের নিচ থেকে ওর পায়ে আমার পা দিয়ে জোরে চিমটি কাটলাম। ও আ করে উঠল। সবাই বলছে, কি হলো কি হলো? ও বলল, না মানে পোকা, পোকা কামড়েছে। আমি মনে মনে বললাম, রুমে চলো, তোমায় মজা দেখাবো। বিয়ের পরের দিন কলেজ? ও রুমে আসতেই ওর কলার চেপে ধরলাম আর রাগের সাথে বললাম, বিয়ের পরের দিন কলেজে যেতে কেন চাইছিলে? আসলে বাসায় বসে কি করব, তাই ভাবলাম লাইব্রেরিতে গিয়ে বই পড়লে ভালো লাগবে।
আমার ওর কথা শুনে ভীষণ রাগ হয়। বাড়িতে নতুন বউ রেখে ও যাবে লাইব্রেরিতে? কি আশ্চর্য! আমি ওকে রাগানোর জন্য বললাম, নাকি কলেজের সুন্দরী মেয়েদের দেখতে যাবে? ছি ছি, কি বলো এসব? আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। এই কথাটা যেন সবসময় মনে থাকে, বুঝলে? ও আমার কথাটা শুনে হেসে দিল। কি সুন্দর হাসি, যে হাসি দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। পরের দিন আমার বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। আমার শ্বশুর অনেক বড় করে বৌভাতের আয়োজন করেছেন। আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে। এখন আমি বাবার বাড়ি যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম, কিন্তু আমার জামাইকে দেখছি না। সবাই বলছে ও কই? আমি বললাম একসাথেই তো বের হলাম। আমার বড় দোলা ভাই বলল, আমি দেখছি কোথায়। একটু পর দেখলাম আমার জামাই আসছে, হাতে কতগুলো বই নিয়ে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আপুরা বলছে, কি রে জ্যোতি, তোর জামাই এতগুলো বই দিয়ে কি করবে? আমি রেগে বললাম, গাড়িতে সবাইকে পড়তে দেবে। ও আমার পাশে বসলো। জ্যোতি, বইগুলো দারুণ পড়তে, তাই নিয়ে এলাম। তোমাদের বাসায় পড়তে পারবো, তুমি রাগ করো না। একা একা যদি সময় না কাটে, তাই নিয়ে এলাম। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না, হাসবো নাকি কাঁদবো। ওকে বাসায় গিয়ে উচিত শিক্ষা দিতে হবে। গাড়ি এগিয়ে চলল আমার বাড়ির দিকে। আমার জামাই গাড়িতে উঠে বই নিয়ে পড়তে লাগলো। একটু পর পর চশমা ঠিক করছে আর বই মনোযোগ দিয়ে পড়ছে। আমার ইচ্ছে করছিল বই আর চশমা দুটোই ফেলে দিতে, কিন্তু আমার বাবার সাধের জামাই, তাই নিজেকে শান্ত রাখলাম। এর মজা পরে বোঝাবো। বাসায় যেতেই মা নাস্তা তৈরি করতে লেগে যায়। আমি আপুদের সাথে গল্প করছি আর আমার দুই দোলা ভাই আমার জামাইকে নিয়ে গল্পে মেতে উঠল। আমি জানতাম আমার দোলা ভাইরা আমার জামাইকে সুবিধা করতে পারবে না, কারণ ওকে 10টা কথা বললে ও তার উত্তরে একটা কথা বলে। তারপর আমার মা বলল, এগুলো জামাইদের খেতে দে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মা সরে যেতেই আমার জামাইয়ের শরবতে বেশি করে লবণ মিশিয়ে দিলাম। তারপর আমার জামাইয়ের শরবত মুখে দিয়েই থু করে ফেলে দিল আর আমাকে বলল, জুথি, শরবতের ভিতরে মনে হয় চিনির বদলে লবণ দিয়ে ফেলেছো। আমি বললাম, আমি ইচ্ছে করেই দিয়েছি। এটা শুনে ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে আমি নাকি পাগল টাগল হয়ে গেছি। তারপর আমি ওকে বললাম, আচ্ছা তুমি এমন কেন? সে উত্তরে বলল, আমি আবার কেমন? তুমি যা বলছো তাই তো শুনছি। ঘোড়ার ডিম শুনছো? কোথায় দেখেছো জামাই শ্বশুর বাড়িতে আসে এক গাদা বই নিয়ে? না মানে, আমি ভাবলাম একা একা কি করব, তাই বইগুলো নিয়ে এলাম পড়ার জন্য। ঠিক আছে, তুমি বললে আর পড়বো না। এই বলি ও মন খারাপ করে বসে রইল। আমার নিজেরই খারাপ লাগতো ওর চেহারা দেখে। তারপর আবার বললাম, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে পড়ো। ও আমার কথায় খুশি হয়ে সাথে সাথে আবার বই নিয়ে পড়তে বসলো। আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, একটা মানুষ কি করে এত বই পাগল হয়। রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম আমার বর নেই। আমি মোবাইলের আলোটা জ্বালালাম, দেখলাম কোথাও নেই। কই গেল তাহলে? আমি আবার বারান্দায় এগিয়ে গেলাম। তারপরে দেখলাম বারান্দায় ও দাঁড়িয়ে আছে। তারপর ওকে বললাম, এত রাতে না ঘুমিয়ে বারান্দায় কি করছো? ও বলল, ঘুম আসছে না, তাই দাঁড়িয়ে আছি। আমি উত্তরে বললাম, কেন ঘুম আসছে না? ও বলল, কখনো বাসা ছেড়ে আসিনি তো তাই। শুনেই তো আমার মাথা গরম হয়ে গেল। এটা যদি দিনের বেলা হতো, ওকে সঙ্গে সঙ্গে আমি ওর বাসায় পাঠিয়ে দিতাম। যাই হোক, ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো ঘুমাবে, চলো, কাল সকালে চলে যাব, ঠিক আছে? ও কিছু না বলেই শুয়ে পড়ল। এইভাবেই আমার সংসার ভালোই কাটছিল। এর মধ্যে নিজেকে পুরোপুরি সংসারের কাজে জড়িয়ে নিলাম। একদিন আমার জামাই কলেজে গেছে। ওর একটা দোষ আছে, যেটা হলো ও কখনো ফোন মনে করে নেবে না। আমি বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় ওর ফোনে একটা মেসেজ এলো। আমি প্রথমে এতটা গুরুত্ব দিইনি। তারপর হঠাৎ আবার পরপর 2বার মেসেজ এলো। আমি তারপর ভাবলাম হয়তো কোনো দরকারে কেউ মেসেজ দিয়েছে, তাই ফোনটাকে আমার কাছে নিয়ে এলাম আর মেসেজগুলি চেক করলাম। মেসেজগুলো দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। মেসেজগুলিতে লেখা ছিল, মিস করছি তোমাকে, কতদিন হলো আমার সাথে আর দেখা করো না। মেসেজটি পড়া শেষ হতে না হতেই ওই নাম্বার থেকে ফোন আসলো। ফোন ধরেই ওপাশ থেকে বলল,
সেই কখন থেকে মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই দিচ্ছ না, নাকি বউ আছে কাছে? এসব শুনেই আমার মেজাজ গরম হয়ে গেল। আমি সাথে সাথেই জিজ্ঞেস করলাম, আপনি কে? আর কি সব যাতা বকছেন? ওপাশ থেকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি উত্তরে বললাম, আমিও স্ত্রী। আর আপনি কি সব কথা বলছেন এসব? সে বলল, আমার আর ওর 2 বছরের রিলেশন। আমি শুনে বললাম, কি সব বলছেন? তারপর সে বলল, সে শুধু আপনাকে বিয়ে করেছে বাবা মায়ের কথা রাখতে। আমি তাকে বললাম, আপনি মিথ্যে কথা বলছেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। সে বলল, আপনি না বিশ্বাস করলে আমার কিছু করার নেই। এই বলে সে ফোনটা কেটে দিল এবং আমার পুরো শরীর থেকে তরতর করে ঘাম ঝরতে লাগলো। আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। এমন কথা শোনার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মেয়েটার কথা। আমি এইসব ভাবছি, ঠিক এমন সময় আমার বর এসে বলল, জ্যোতি, আমার ফোনটা ভুলে বাসায় রেখে গেছি। কত দরকারি একটা কল আসার ছিল। কেউ কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল, একটা মেয়ে। কি বলছো পাগলের মতন? একটা মেয়ে ফোন করেছিল? কি বললো মেয়েটা? বলল তোমাকে নাকি অনেক মিস করছে, তোমাকে দেখা করতে বলেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বলে ও আমার হাত ধরলো। আমি ওর হাত ঝাড়া দিয়ে বললাম, আমাকে মোটেই স্পর্শ করবে না। তোমাদের 2 বছরের সম্পর্ক, এটাও বলেছে। আরে কেউ দুষ্টামি করে হয়তো বলেছে। বাদ দাও তো এসব। চলো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। এইসব নিয়ে কেউ কখনো দুষ্টামি করে না। আমি আজই চলে যাব। তুমি থাকো তোমার ওই মেয়েকে নিয়ে। এই বলে আমি ব্যাগ গোছাতে লাগলাম। ও আমাকে বলল, তুমি কিন্তু সামান্য জিনিস নিয়ে বেশি করছো। এটা তো তোমার কাছে সামান্য জিনিস হবেই। তুমি তোমার বাবা মায়ের কথা রাখতে আমাকে বিয়ে করেছো। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া কখনো কোনো মেয়ে আসেনি আমার জীবনে। সেদিন আমার রাগ চরম মাত্রায় পৌঁছে গেছিল। আমি কারোর কথা শুনিনি। আমাকে সবাই বলেছে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি কারোর কথা না শুনে বাপের বাড়িতে চলে আসি। বাবা মা আমাকে দেখে অবাক হয়। আমাকে বলল, কি রে মা, একা এলি যে? জামাই কোথায়? ও আসেনি। কেন? ওর ছুটি নেই। আমাকে দেখে মায়েরও কেমন লাগছে। বাবা আমার কাছে এসে বলল, কি হয়েছে মা তোর? জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো? বাবা, আমার এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। আমি এই বলে রুমে চলে গেলাম। এর মধ্যে মাহদির ফোন আসলো। আমি রাগেতে ফোন বন্ধ করে রাখলাম। এরপর ও আমার বাবা মাকে ফোন দিয়ে সব কিছু বলে। বাবা ওকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, ওর একটু রাগ বেশি। কয়েকদিন পর আমি ওকে নিজে বুঝিয়ে তোমার কাছে দিয়ে আসবো। আমার শ্বশুর শাশুড়িকেও বাবা তাই বলেছিল। এইভাবে কয়েকদিন কেটে গেল। আমার কেমন যেন ওর জন্য কষ্ট হতে লাগলো। ওর শূন্যতা আমি প্রতি মুহূর্তে অনুভব করতে লাগলাম। ওকে যে আমি অনেক ভালোবাসি, তাই তো সেদিনের কথাগুলি আমি কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু ও তো একবার হলেও আমাকে নিতে আসতে পারতো। আমি বলেছিলাম, আমার কাছে কোনোদিনও তুমি আসবে না। ও ঠিক তাই করলো। আমার বোকা জামাইটা আমার রাগটাই শুধু দেখলো, আর ওকে কতটা ভালোবাসি এটা বুঝলো না। একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম। আমাকে জলদি করে ডাক্তারখানায় নেওয়া হলো। ডাক্তার বলল, আমি মা হতে চলেছি। সেদিন এই খবর শুনে সবাই অনেক খুশি। বাবা আমার শ্বশুর বাড়িতে খবর দিল। সবাই খুব খুশি। কিন্তু আমার দিন দিন ওর ওপরে অভিমানটা বেশি হতে লাগলো। আমি ঠিক করলাম এই খবরটা ওকে জানাবো না। ও তো একবার এসে আমার রাগ ভাঙাতে পারতো। আমি একদিন বিকেলে ছাদে বসে আছি। ওর কথা ভীষণ মনে পড়ছিল। আমি সবকিছু বসে বসে ভাবছিলাম। ও কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমি কিছুই টের পাইনি। হঠাৎ কারো স্পর্শে চমকে উঠলাম। দেখলাম ও দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার সমস্ত অভিমান একসাথে জড়ো হলো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ও বলল, নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। কিন্তু আমার এখনো কোনো কষ্ট নেই। যখন শুনেছি আমি বাবা হতে চলেছি, সেই থেকে আমি কতটা খুশি তোমাকে বোঝাতে পারবো না। আমি কিছু না বলে চুপ করে আছি। ও আবার বলল, সেদিন তুমি আমার কথা না শুনেই চলে এসেছো। পরে একবারও ফোনও ধরনি। সেদিন আমার একটা কলেজ জীবনের বান্ধবী মজা করে এমন করেছিল। পরে ও সব জানতে পেরে অনেক অনুতপ্ত হয়েছে। আমাকে বলেছে, তুমি ফিরে গেলে তোমার কাছে ক্ষমা চাইবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো, তোমাকে নিতে এসেছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এবার আমি মুখ খুললাম, এতদিন তাহলে নিতে আসোনি কেন?
ও বলল, নিজেকে পরিবর্তন করছিলাম, তুমি যেগুলি অপছন্দ করো সেগুলো আর করি না। এই বলে যে কতগুলো গোলাপ বের করে বলল, এই দেখো জুথি, তুমি বলতে না রোজ তোমাকে একটা করে গোলাপ দিতে হবে, তুমি চলে আসার পরও রোজ তোমার জন্য আমি একটা করে গোলাপ এনেছি। আমি দেখলাম ওর হাতে অনেকগুলো গোলাপ, কোনোটা শুকিয়ে গেছে। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, আমার জামাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ও আমাকে বলল, জানো, সেদিন আমি ফোনটা ভেঙে ফেলেছিলাম। কেন? ওই ফোনটাই তো তোমাকে আমার কাছ থেকে এতদিন দূরে সরিয়ে রেখেছে। আচ্ছা, তুমি বললে না তো আমাদের নতুন অতিথি কেমন আছে? সেটা না হয় তুমি তোমার নতুন অতিথির কাছেই জিজ্ঞেস করো। আমি এই কথা বলতেই ও ওর বুকের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি সারা জীবন এইভাবে কাছে পেতে চাই। আমিও হেসে দিয়ে বললাম, অবশেষে আমার বোকা বর চালাক হলো তাহলে। ও জোরে হেসে দিয়ে বলল, তুমি চাইলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতেও রাজি। ওর কথায় দুজন একসাথে হেসে উঠলাম। আরে না না, দুজন না, তিনজন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।